জুলাই সনদের খসড়া প্রস্তুত, আগামীকাল কপি পাঠানো হবে বিভিন্ন দলের কাছে, জানিয়েছেন আলী রিয়াজ। গণতন্ত্র ধ্বংসকারীরা নির্বাচন বানচালে চক্রান্তে লিপ্ত, বলেছেন রিজভী। ইসিতে বিএনপির গত বছরের আয় ব্যয়ের হিসাব দাখিল। মাইলস্টোনের ক্ষতিগ্রস্ত ভবনে চলছে পরিচ্ছন্নতার কাজ, এখনো শিক্ষার্থীদের ট্রমা না কাটায় স্কুল খুলতে সময় নিচ্ছে কর্তৃপক্ষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই সনদের খসড়া তৈরি, কালকের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে, জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান, যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় কমিশন। কমিশনের সহ সভাপতি জানান, 20টি বিষয়ের মধ্যে এরই মধ্যে নোট অফ ডিসেন্ট সহ 10টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। 7টি বিষয়ে ঐক্যমত্য হয়নি, আর 3টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেয়া হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন বিষয়ে রবিবার আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এছাড়াও অমীমাংসিত অন্যান্য বিষয়ে আলোচনা হবে। নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে একমত হয়েছে বলে জানায় কমিশন। আগামীকাল জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে। সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলো বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে, তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে, সেগুলো সরকারকে মোকাবেলা করতে হবে, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবের কাছে 2024 সালের অডিট রিপোর্ট জমা দেয় বিএনপি। গেল বছরে দলটির আয় 15,65,94,842 টাকা, বিপরীতে ব্যয় দেখানো হয়েছে 4,80,04,823 টাকা। রুহুল কবির রিজভী বলেন, অতীতে মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে কারচুপি নির্বাচন করেছে আওয়ামী লীগ। তিনি বলেন, পূর্ব নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল, নির্বাহী বিভাগের অধীনে ছিল, ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল, দিনের ভোট রাতে করেছিল, একটি লুটের নির্বাচন করে কমিশন বৈধতা দিয়েছিল। এছাড়া মেরুদণ্ডহীন চাকরিলোভী লোক দিয়ে ইসি গঠন করা হয়েছিল। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে, সেটি প্রত্যাশা করে বিএনপি। দেশের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, যারা ভোট বঞ্চিত ছিল, অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা, সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। এবং এখনও পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তারা সেই স্বাধীনতার যে তাদের যে অধিকার যেটা দেওয়া আছে, সেই অধিকার দিয়ে সেই স্বাধীন বিধানগুলো প্রয়োগ করে নির্বাচনকে বানচাল করার অথবা নির্বাচনকে নিয়ে যে কোনো গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম চলমান থাকবে। দুপুরে নেত্রকোনায় জুলাই পদযাত্রার সমাবেশে তিনি একথা বলেন। নাহিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় কাজ করে যাবে এনসিপি। এই গণ অভ্যুত্থানের কতগুলো দাবি ছিল, এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল যেই ফ্যাসিস্ট সরকার, যেই ফ্যাসিস্ট বাহিনী এই ধরনের হত্যাযজ্ঞ করেছে, 16 বছরে মানুষকে নির্যাতন করেছে, অনেকগুলো গণহত্যা করেছে, মানুষের টাকা লুট করেছে, সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে। আমরা বলেছি, এই মুজিববাদ এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম শুরু হয়েছে, বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য, মানবিক মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহত ৩৬ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর হাসপাতালটিতে রোগী আসতে শুরু হলে বাড়ানো হয় নিরাপত্তা। প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়, যা আজও আছে। হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশ মুখে পুলিশ ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। রোগীর স্বজন এবং চিকিৎসা কার্যক্রমে জড়িত ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করছেন। গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে, তবে সংখ্যা কমিয়ে ৩৪ জন মারা যাওয়ার কথা বলছে সরকার। দগ্ধদের অনেকেই এখনো চিকিৎসাধীন আছেন। দর্শক, বার্ন ইনস্টিটিউটে আছেন বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়েজ, বার্ন ইনস্টিটিউটে ভর্তিদের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ফয়েজ, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আমি এই মুহূর্তে আছি। উত্তরায় যেই বিমান বিধ্বস্তের যেই ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহতের কথা বলেছিলেন সরকার শনিবার পর্যন্ত। তবে আজকে একজনের মৃতের সংখ্যা কমিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সকাল থেকেই আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি। যারা দগ্ধ হয়েছেন উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায়, সেখানে যারা দগ্ধ হয়েছেন তাদের চিকিৎসা এখানে চলছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে তাদের চিকিৎসা। তাদেরকে একেবারে আপ্রাণ চেষ্টা করছেন বাঁচানোর জন্য। তবে কিছু কিছু স্বজনদের ক্ষোভ রয়েছে যে বার্ন ইউনিটে যে চিকিৎসা চলছে, এই চিকিৎসার বাইরেও তাদেরকে কিছু টেস্ট করাতে হচ্ছে, যে টেস্টগুলো বাইরের হাসপাতাল থেকে তাদেরকে করে আনতে হচ্ছে। তবে যেই করে আনতে হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। চিকিৎসকরা বলছেন যে তারা প্রাণপণ চেষ্টা করছেন এবং যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তার মধ্যে ৩৬ জন আছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা এখন আশঙ্কাজনক। তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ঢাকা যে বার্ন ইউনিটটি রয়েছে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট যে রয়েছে, সেখানে আমরা অপেক্ষা করছি। কিছুক্ষণ পরেই পরিচালক মহোদয় এখানে কথা বলবেন, বিস্তারিত জানাবেন কতজনকে ছাড় দেওয়া হয়েছে, কতজনের মৃত্যু হয়েছে, কার কত শতাংশ পড়ে গেছে, কার অবস্থা কতটুকু আছে, কার কি ধরনের চিকিৎসা দরকার এবং বিদেশে নেওয়া দরকার কিনা, কাকে বিদেশে নেওয়া দরকার বা কী ধরনের চিকিৎসা দিলে তাদেরকে সারিয়ে তোলা যাবে, এই বিষয়গুলো তারা তদারকি করছেন। আমরা অপেক্ষা করছি ৩টার দিকে যখন সংবাদ সম্মেলন করা হবে তখন। ধন্যবাদ আপনাকে, থাকুন সেখানেই, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের ক্ষতিগ্রস্ত ভবনে পরিচ্ছন্নতার কাজ করছে বিমান বাহিনীর একটি টিম। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে স্কুল কর্তৃপক্ষের কাছে আজই বুঝিয়ে দেওয়ার কথাও রয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও এখন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে আসছেন। বিদ্যালয়টিতে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় এখন স্তম্ভিত কর্তৃপক্ষ। অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারছে না। মানসিকভাবে সুস্থতা ফিরিয়ে আনতে সময় লাগবে, তাই সহসায় স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত ঠিক হবে না বলে মত তাদের। আমরা কথা বলতেছিলাম এমনি, এর ভিতরে হঠাৎ একটা বিকট একটা আওয়াজ হয়। আওয়াজে আমরা সবাই ভয় পেয়ে ক্লাসের পিছিয়ে চলে যাই। আর এই আওয়াজের পরে অনেক জোরে একটা ব্লাস্ট হয়। পরে সবাই ভয় পেয়ে গেছে, সাথে সাথে আগুন ছড়াই গেছে আর আমাদের ক্লাসে পুরো কালো ধোয়া লেগে গেছে। মানে এত ভয়ানক ভাবে বিকট একটা আওয়াজ হয়েছে, লাইক মানে সবাই আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আওয়াজ হওয়ার সাথে মানে উপর দিয়ে অনেক ইয়া ছড়াই গেছে, লাল মানে কালো ইয়া ছড়াই গেছে। তখন অনেক ভয় পাইছি, তখন আর মানে সবাই দেখি দৌড়ে আসতেছে। কতজন বন্ধু আহত হয়েছে, আমরা স্কুল আসছি, আমাদের সামনে কতজন এইভাবে আমার ভাই বোনরা দৌড়াদৌড়ি করতেছে শরীর পুরো নিয়ে। আমার মনের ভিতরে ভয় কাজ করে যে আবার ভেঙে পড়বে, আবার বিধ্বস্ত হবে। দর্শক, মাইলস্টোন স্কুলের সামনে আছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
বাবু, সব মিলিয়ে স্কুল এলাকার পরিবেশ কেমন দেখছেন এখন? যেটা আপনি জানেন গত 6 দিন আগে এখানে এই যে স্কুল মাইলস্টোন স্কুলের ভবনের বিমান বিধ্বস্ত যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আজকে আসলে বিমান বাহিনীর তরফ থেকে একটা তদন্তকারী টিম তারা সকাল থেকে এখানে কাজ করেছে এবং বিভিন্ন ধরনের আরো বেশ কিছু আলামত তারা সংগ্রহ করেছে এবং সেই সাথে আসলে স্কুল মাঠ থেকে শুরু করে অত্র এলাকাতে বিমান বাহিনীর তদন্ত টিম তারা বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে তারা ইতিমধ্যে চলে গিয়েছেন। সকাল থেকে তারা প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে এখানে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছে। তবে টিমের তরফ থেকে আসলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে তারা যেটা আমাদেরকে বলেছেন যে পরবর্তীতে যাতে যেন এই ভবনটা দীর্ঘদিন ধরে বিমান বাহিনী তাদের বা সেনাবাহিনী তাদের আওতাধীন রয়েছে এবং তারা এখান থেকে আলামত সংগ্রহ শেষে মূলত ভবনটি স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে, যাতে যেন এখানে সংস্কার কাজ শেষ করে অতি দ্রুত এখানে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে সেই বিষয়টা নিয়ে। তবে এই স্কুল কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো ধরনের এই বিষয় নিয়ে আসলে কোনো কথা বলেনি, তবে তারা একটা জিনিস আমাদেরকে জানিয়েছেন এবং আমরা যেটা দেখতে পেয়েছি এখানে তারা হচ্ছে যে তাদের প্রশাসনিক একটি ভবনে তারা আয়োজন করেছে যে শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছেন যারা এই দুর্ঘটনায় যারা ট্রমাটাইজ হয়েছেন তাদের বিভিন্ন যে আপনার যে সেবা সংস্থা রয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে আগ্রহ করে তারা এসেছেন যে তাদেরকে মানসিক যে সাহস যোগানো বা মানসিক শক্তি যোগানোর যে বিষয়টা এবং তারা কিভাবে এই দুর্ঘটনা থেকে নিজেদেরকে স্বাভাবিক জীবনে আবার ফেরত নিয়ে আসতে পারে সেই বিষয় নিয়ে আসলে তাদের প্রশিক্ষণের একটা ব্যবস্থা ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ করেছে। এবং তবে এখানে শিক্ষার্থীদের যারা এখানে লেখাপড়া করেন এবং বিভিন্ন যারা এই ভবনে আসলে বিভিন্ন ওই দিনের ঘটনায় তারা ছিলেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে বিমানের শব্দ শুনলে তাদের ভিতরে এখনো আতঙ্ক যে রয়েছে সেই আতঙ্ক আসলে কাজ করছে। তো এবং সেই সাথে আসলে এখানে স্কুল খোলার বিষয় যে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত আসলে স্কুল কর্তৃপক্ষ তারা বিভিন্ন দফায় মিটিং করছেন এবং তারা এখন পর্যন্ত সঠিকভাবে বলতে পারতেছেন। তবে প্রাথমিকভাবে 2 আগস্ট পর্যন্ত তারা স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। বাবু, ধন্যবাদ আপনাকে। 27 জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একটি দিন। এদিনে সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেস সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এসব হামলার পেছনে বিএনপি জামাত জড়িত। 14 দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল ধ্বংসযজ্ঞের পেছনে ইউনুস গং জড়িত। সহিংসতায় সম্পৃক্ততা পাওয়া গেলে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওবায়দুল কাদের বলেছিলেন মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। রিপোর্ট জিয়া খানের। 27 জুলাই 2024 শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল সকাল থেকেই। 9 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয়েছিল নানা কাজে। সেদিন ক্ষতিগ্রস্ত সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দায় দিয়েছিলেন বিএনপি জামাতের ওপর। 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস। 14 দলের পক্ষ থেকে দায় চাপানো হয়েছিল বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই, দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নিয়েও নাটকীয়তার আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদের। মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। নিরাপত্তার অজুহাতে ডিবি হেফাজতে থাকা 5 সমন্বয়ককে আন্দোলন তুলে নেয়ার চাপ দিয়েছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও মানে ঠিক থাকতে পারে না। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে।
তবে ইন্টারনেট বন্ধের নাটকের পরিচালক জোনায়েদ আহমেদ পলকের একের পর এক মিথ্যার সিরিয়াল তখনও ছিল নিয়মিত। আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামী কাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। সেদিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরিস্থিতির রাজনৈতিক সমাধানের কথা জানায় বিএনপি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সরকারি লক্ষ্য উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন সিপিডির গবেষকরা। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির নকশা বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন কাঠামো বিষয়ে সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। সেমিনারে সিডিপির গবেষক পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, তড়িঘড়ি করে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদনের টার্গেট বাস্তবায়নের বিষয়ে সতর্কভাবে এগোতে হবে। এটি যেন কারো পকেট ভারী করার উদ্যোগে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন সংস্থা স্ট্রেডার পরিচালক প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, বাসাবাড়িতে সোলার প্যানেল বসানো বাধ্যতামূলক হলেও বিদ্যুৎ উৎপাদন বাধ্যতামূলক না করায় এসব উদ্যোগ থেকে সুফল মেলেনি। অনুষ্ঠানে আলোচকরা সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদনে ব্যক্তির উদ্যোগের ক্যাপেক্স মডেল এবং শিক্ষা প্রতিষ্ঠানে অপেক্স মডেল বাস্তবায়নের তাগিদ দেন। এজন্য 3 থেকে 5% সুদে সোলার প্যানেলে ব্যাংকের অর্থায়ন নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। মুন্সিগঞ্জের জেল হাজতে হৃদরোগে মৃত্যু হয়েছে আওয়ামী লীগের এক নেতার। জেল সুপার মোহাম্মদ এনায়েতুল্লাহ জানান, ভোরে বুকের ব্যথা উঠলে আওয়ামী লীগ নেতা সারওয়ার হোসেন নান্নুকে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আতাউর রহমান জানান, হাসপাতালে আনার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। সদর থানার ওসি সাইফুল আলম জানান, নান্নু সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। গত বছর 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই সনদের খসড়া প্রস্তুত, আগামীকাল কপি পাঠানো হবে বিভিন্ন দলের কাছে, জানিয়েছেন আলী রিয়াজ। গণতন্ত্র ধ্বংসকারীরা নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত, বলেছেন রিজভী। ইসিতে বিএনপির গত বছরের আয় ব্যয়ের হিসাব দাখিল। মাইলস্টোনের ক্ষতিগ্রস্ত ভবনে চলছে পরিচ্ছন্নতার কাজ, এখনো শিক্ষার্থীদের ট্রমা না কাটায় স্কুল খুলতে সময় নিচ্ছে কর্তৃপক্ষ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।